জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে কোথায় কি ঘটছে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি হাসিব বিল্লাহ। নির্বাচন যত দেরিতে হবে তত ষড়যন্ত্র বাড়তে থাকবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার দুপুরে চুয়াডাঙ্গায় বিএনপির জেলা সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা জানান তিনি। শনিবার টাউন ফুটবল মাঠে দ্বিবার্ষিক কাউন্সিলে কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন। এ সময় বিএনপি মহাসচিব বলেন, ষড়যন্ত্র মোকাবেলায় নির্বাচন প্রয়োজন। তরুণদের হাতে আগামীর নেতৃত্ব দেওয়ার অঙ্গীকার করেন ফখরুল। তিনি বলেন, ছাত্রদের সঙ্গে বিএনপির কোনো বিরোধ নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের নিজেদের যোগ্য হিসাবে গড়ার তাগিদ দেন। তিনি বলেন, যোগ্য না হলে মানুষ ক্ষমতা দিতে দুইবার ভাববে। তরুণদের সঙ্গে আমাদের কোনো সমস্যা নেই, ছাত্রদের সঙ্গে আমাদের কোনো সমস্যা নেই। আমরা শুধু বলি যে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে সঠিক জায়গাটা চিনে নিতে হবে। কারণ নির্বাচন দরকার এই জন্যে এখন চতুর্দিক থেকে ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে। এই চক্রান্ত ষড়যন্ত্রকে মোকাবেলা করতে পারে একমাত্র জনগণ। সকল সংস্কারের বাস্তবায়ন একমাত্র সম্ভব, সূচনাও একমাত্র সম্ভব, বাস্তবায়ন করাও একমাত্র সম্ভব শুধুমাত্র একটি প্রকৃত নির্বাচনের মাধ্যমে। যদি প্রকৃত জনপ্রতিনিধিরা নির্বাচিত হয় তাহলেই একমাত্র সম্ভব। সেজন্যই আমরা বলছি, রাজনৈতিক দলগুলো বলছে কেন দেশে নির্বাচন প্রয়োজন। দেশের নির্বাচন যত দেরি হবে, প্রিয় সহকর্মীবৃন্দ, প্রিয় ভাই বোনেরা, এটি হচ্ছে বাস্তবতা, তত ষড়যন্ত্র বৃদ্ধি পাবে। এদিকে রাজশাহী বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের নেতা কর্মীদের সতর্ক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, নির্বাচনের মাঠ ফাঁকা মনে করে খুশি হবার কিছু নেই। যারা ভাবছেন যে সামনে তো ফাঁকা, বিশ্বাস করুন, সামনে একটি অসম্ভব শক্তিশালী অদৃশ্য দেওয়াল আপনার জন্য অপেক্ষা করছে, যেটি ভেদ করে যেতে খুব কষ্ট হবে। কাজে কেয়ারফুল, এখন থেকে সাবধান হতে হবে। 31 দফা নিয়ে যান, জনগণকে বোঝান, জনগণের আস্থা অর্জন করুন, জনগণের প্রত্যাশা পূরণের চেষ্টা করুন। এই 31 দফার পরেও যদি কোনো ব্যক্তি, কোনো সংগঠন, কোনো দল কোনো ব্যাপারে যদি বেটার কিছু দিতে পারেন, অবশ্যই আমরা সেটি গ্রহণ করব। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে প্রাতিষ্ঠানিক সংস্কারের পর সরকার নির্বাচন আয়োজন করবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। রাজধানীতে গণ অভ্যুত্থান পরবর্তী দেশের রাজনীতি বিষয়ক সেমিনারে কথা বলেন তিনি। বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করতে নানা ষড়যন্ত্রের মাধ্যমে ছাত্রদের বিতর্কিত করার চেষ্টা হচ্ছে বলেও মন্তব্য করেন উপদেষ্টা নাহিদ ইসলাম। বিভাগ সংঘাত এগুলো কিন্তু ছাত্রদেরকে নেতিবাচক হিসেবে উপস্থাপন করতে সহায়তা করছে, এবং শিক্ষার্থীদেরকে, ছাত্রদেরকে যদি নেতিবাচক হিসেবে উপস্থাপন করা যায় তাহলে এই অভ্যুত্থানকেও নেতিবাচক হিসেবে উপস্থাপন করা সহজ হবে। ফলে এই সুযোগ যাতে আমরা কাউকে না দেই। আমরা এতদিন বিপ্লব করেছি, রাজপথে থেকেছি, এখন আমাদের রাষ্ট্র গঠনের সময়, দেশ গঠনের সময়। প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো আমরা করব এবং এরপরেই আমরা যে গণতান্ত্রিক রূপান্তর, সেই নির্বাচনের দিকে যাব। গণ অভ্যুত্থানের মতো রাষ্ট্র সংস্কার ও দেশ পুনর্গঠনে সবার অংশগ্রহণ প্রয়োজন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ঢাকা মেডিকেল কলেজে জুলাই বিপ্লব নিয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসক, শিক্ষক, শিক্ষার্থীদের ভূমিকার প্রতি সম্মান জানাতেই আলোচনা সভার আয়োজন করে প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে আন্দোলনের সময়ের স্মৃতিচারণ করেন বক্তারা। এ সময় প্রধান অতিথির বক্তব্যে আসিফ মাহমুদ বলেন, ক্রীড়াঙ্গনের মতো চিকিৎসা খাতকেও রাজনীতির বলয়ে আটকে দেওয়া হয়েছিল। জুলাই আগস্ট অভ্যুত্থানের সকল তথ্য, স্মৃতি সংরক্ষণ করার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, বৈষম্য দূর করে সুন্দর দেশ বিনির্মাণে সবার সহযোগিতা প্রয়োজন। আমরা চাই আগামীর বাংলাদেশে কোনো রাজনৈতিক দল কিংবা কোনো সরকার যেন চিকিৎসা ক্ষেত্রের এই রাজনীতিকরণটাকে সহ্য না করে, এবং চিকিৎসা ক্ষেত্রে রাজনীতিকরণকে আপনারা রুখে দিন, এটা আমাদের একটা প্রত্যাশা থাকবে। সেজন্য আপনাদের প্রতি আহ্বান থাকবে যে জুলাই গণ অভ্যুত্থানের
আপনাদের প্রত্যেকের স্মৃতিগুলো, প্রত্যেকের অভিজ্ঞতাগুলো আপনারা লিখুন, আপনারা বই আকারে প্রকাশ করুন, আপনারা প্রকাশনী আকারে প্রকাশ করুন, যাতে করে দেশের মানুষ জানতে পারে। শেখ হাসিনা ও তার দোসররা সাধারণ মানুষের উপর নির্বিচারে গুলি চালিয়েছে, তাই এদের নির্মূল করতে না পারলে আবারও ষড়যন্ত্র করবে বলে মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। বরিশাল বিভাগে শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক হস্তান্তর অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। যত দ্রুত সম্ভব খুনিদের দেশে ফিরিয়ে এনে শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি। অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যদের সাক্ষাৎ করে আশ্বাস দেন জুলাই স্মৃতি ফাউন্ডেশন তাদের পাশে থাকবে। এছাড়া প্রতিটি শহীদ পরিবার থেকে একজনকে সরকারি চাকরির ব্যবস্থা করারও কথা জানান তিনি। আর্থিক সহায়তা কার্যক্রম অনুষ্ঠানে বরিশাল বিভাগের মোট ৭৯টি পরিবারের মাঝে ৫ লাখ টাকা করে চেক প্রদান করা হয়। এতে শনিবার সকাল থেকেই শিল্পকলা একাডেমিতে হাজির হন বিভাগের বিভিন্ন জায়গা থেকে শহীদ পরিবারের সদস্যরা। শহীদ পরিবারের সদস্যরা দাবি করেন, গণ অভ্যুত্থান চলাকালে যারা গুলি চালিয়েছে তাদের বিচার করতে হবে। আমাকে খুনি হাসিনার এবং তাদের দোসরদেরকে এই জবাবটা দিতে হবে যে এই ইশরাত, আব্দুল্লাহ, সামিউলরা কাদেরকে এখন থেকে বাবা বলে ডাকবে। সারা জীবন শুধু নিজের পরিবারের মানে গান গাইতে গাইতে এই ক্ষমতাটাকে আষ্টে পিষ্টে ধরে রেখেছে। যেখানেই আপনি যাবেন তার পরিবারের কান্নাকাটি শুরু হয়েছে। তার পরিবারে 18 জন মানুষ আর এই 2000 জন মানুষ না, এদেরকে খুন করার সময় তার বুকটা একটুকুও কাঁপে নাই। সরাসরি রাষ্ট্রপতি নির্বাচন, অর্থের উৎসের স্বচ্ছতা নিশ্চিত, ইভিএম বনাম অনলাইন ভোট, হলফনামা যাচাই বাছাই ও না ভোট ফিরিয়ে আনার ব্যাপারে প্রস্তাবনা দেওয়া হয়েছে। সব পক্ষের সঙ্গে আলোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিটির প্রধান বদিউল আলম মজুমদার। নির্বাচন কমিশন সচিবালয়ে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এ সময় কমিটির সদস্য তোফায়েল আহমেদ জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করা উচিত বলেও মন্তব্য করেন। কমিশনার নিয়োগ আইন এটি হালনাগাদ করা দরকার, আধুনিক করা দরকার। তারপরে যদি কমিশনারদেরকে নিয়োগ দেওয়া হতো, কমিশন গঠন করা হতো, ভালো হতো। যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনটা হওয়া উচিত। এর কারণ হচ্ছে স্থানীয় নির্বাচনটা করার কারণে আমাদের নির্বাচন কমিশনের সক্ষমতা বাড়বে, এটা টেস্ট হয়ে যাবে। এবং রাষ্ট্রপতির নির্বাচন সরাসরি হওয়ার কথা বলেছেন, তারপরে স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হওয়ার এবং সংসদীয় পদ্ধতিতে নয় ওনারা বলছেন, কারণ ওখানে দলীয়করণ হতে পারে। তারপরে অর্থের উৎসের স্বচ্ছতা যেন নিশ্চিত হয়। তারপরে নির্বাচন কমিশন রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে যেন এগুলো নিয়োগপ্রাপ্ত হয়। এবং আমরাও এগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলছি, আমরাও ভাবছি। ইংরেজি দৈনিক নিউ এজের সম্পাদক নুরুল কবির হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানির শিকার হয়েছেন। এ ঘটনায় দুঃখ প্রকাশ করে তদন্ত করতে কঠোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে সিনিয়র সাংবাদিক নুরুল কবির অভিযোগ করেন, চলতি সপ্তাহে একটি সম্মেলনে যোগ দিতে বিদেশ যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে হয়রানি করে। ফেরার পথেও একই ধরনের পরিস্থিতির শিকার হন তিনি। পোস্টে উল্লেখ করেন, দেশপ্রেমিক হওয়াটা দেশের গোয়েন্দা সংস্থার সন্দেহে থাকার বিষয়, কিন্তু সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থার দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, কোনো সাংবাদিককে হয়রানি বরদাস্ত করবে না অন্তর্বর্তী সরকার। শেখ হাসিনা যেখানে আছেন সেখান থেকেই বাংলাদেশের বিরুদ্ধে, মুসলিম জাতিসত্তার বিরুদ্ধে ষড়যন্ত্র হয় বলে মন্তব্য করেছেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। শনিবার দুপুরে মানিকগঞ্জ জেলা জামাতের কর্মী সম্মেলনে তিনি একথা বলেন। গণতন্ত্রের দুশ্মন বিদেশে গেলেও তার ষড়যন্ত্র থেমে থাকেনি অভিযোগ করে জামাত সেক্রেটারি বলেন, বিভিন্ন সময়ে বিভিন্নভাবে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির চেষ্টা চালানো হচ্ছে। রাষ্ট্রের দায়িত্ব পেলে জামাত ইসলামী শাসক নয়, বরং জনগণের সেবক হয়ে দেশের জন্য কাজ করবে উল্লেখ করেন তিনি। আনসার কাণ্ড, এই বিদ্যুৎওয়ালারা বিদ্যুৎ বন্ধ করে দেবে, অমুক চলবে না, জনপ্রশাসন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশওয়ালারা থানায় যোগদান করে না, দেশ একটা বেকায়দায় চলে গেল। এর দাবি ওর দাবি, 15 বছরে কোনো দাবি দেওয়া ওঠে নাই, এখন সমস্ত দাবি এখন মানতে হবে। দেশকে অরাজকতা অস্থিতিশীল করে
দুনিয়ার কাছে শেখ হাসিনা এই ষড়যন্ত্রের গুটি চালিয়ে প্রমাণ করতে চেষ্টা করলো যে ইউনূস সাহেব দেশ চালাতে পারবে না, আমারই আবার আশা লাগবে, কিন্তু না। সীমান্তে স্থিতিশীলতা ফেরাতে নির্বাচিত সরকারের প্রয়োজনীয়তা আছে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। অন্যদিকে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, রোহিঙ্গা ইস্যু সমাধানে প্রয়োজন জাতীয় ঐক্যমত্য। সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্নমেন্টস এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় আয়োজিত বাংলাদেশের রোহিঙ্গা নীতি নিয়ে জাতীয় ঐক্যমত্য শীর্ষক সেমিনারে অংশ নিয়ে বিএনপি ও জামাতের দুই নীতি নির্ধারক এ মন্তব্য করেন। তারা আরও বলেন, সমস্যা সমাধানে ইউএন, ওআইসি ও আসিয়ানভুক্ত দেশগুলোর সাথে মিলে বহুপাক্ষিক উদ্যোগের পাশাপাশি রাষ্ট্রকে শক্তিশালী ভূমিকা পালন করতে হবে। আমার শক্তিকে যদি কেউ আন্ডারমাইন করে, সেখানে কিন্তু আপনার উইকনেস প্রকাশিত হবে। যে ঘটনাগুলো ঘটছে বর্ডারে, দিস ইজ নট গুড সাইন ফর এনি কান্ট্রি। এটা তো আমাদের দেশের স্ট্রেংথ রিপ্রেজেন্ট করে না। ইউ নিড টু হ্যাভ এন ইলেক্টেড গভর্নমেন্ট, যেখানে যে ইলেক্টেড গভর্নমেন্টের উপরে মানুষের রিপ্রেজেন্টেটিভ ক্যারেক্টার না থাকলে আপনি ন্যাশনাল কনসেনসাস কিভাবে আসবে? এটা তো একটা ফ্লুইড কথা যে আমরা ন্যাশনাল কনসেনসাস করব। রাষ্ট্রকে এখানে শক্তিশালী অবস্থান যেমন নিতে হবে, আর নেগোশিয়েট করতে হবে আপনার বাইলেটারাল নয়, এটা বহুমুখী বহুপাক্ষিক এটা আমাদেরকে উদ্যোগ নিতে হবে। বিশেষ করে ইউএন, ওআইসি, আসিয়ানভুক্ত দেশগুলোকেই থার্ড পার্টি হিসেবে ডিল করার জন্য যদি উদ্যোগের মধ্যে আনা যায়, তাহলে একটা সমাধানের পথ এখানে বেরিয়ে আসতে পারে। জুলাই বিপ্লবে গুলিবিদ্ধ মোহাম্মদ বাবুকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড পাঠানো হয়েছে। শনিবার সকাল 11টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ব্যাংককের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। ব্যাংককে বেজথানি হাসপাতালে চিকিৎসা নেবেন তিনি। নয়াপল্টনের ছাপাখানার কর্মচারী মোহাম্মদ বাবু ছাত্র জনতার আন্দোলনকালে 20 জুলাই হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে আহত হন। গুলি তার পেটের নিচের অংশ দিয়ে ঢুকে ছিন্ন বিচ্ছিন্ন করে খাদ্যনালী, মূত্রনালী, কোমরের হাড়। মুগদা মেডিকেলে তার পেটে দুবার অপারেশন হয়, তবে অবস্থার উন্নতি না হওয়ায় বিএসএমএমইউতে স্থানান্তরিত করা হয়। সেখানে খুব একটা উন্নতি না হওয়ায় মেডিকেল বোর্ড তাকে দেশের বাইরে পাঠানোর সিদ্ধান্ত নেয়। বিমানবন্দরে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আবু জাফর। এ পর্যন্ত বাবুসহ সরকারি ব্যবস্থাপনায় বিদেশে চিকিৎসা নিতে গেছেন 6 জন। প্রথম মুদ্রাতে রাখছিলাম, 1 মাস কিছু হয় নাই, পরে সেনাবাহিনীর মাধ্যমে আমি রেফার করছি পিজি থেকে এখন ডাইরেক্টর থাইল্যান্ডে পাঠাচ্ছি, যদি আল্লাহ সুস্থ করে। একটা বোর্ড করেছে এবং তারা মনে করছে যে আরো হায়ার সেন্টারে তার চিকিৎসা হওয়া উচিত, বিশেষ করে পায়খানার জন্য যেগুলো আসছে সেগুলো যাতে ইনফেকশন হয়ে যায়। অপারেশন শুধু যে করলেই রেজাল্ট ভালো আসবে তা না, এখন যেগুলো ইনফেকশন কন্ট্রোল করতে হবে, তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে শরীরে, এবং সেটা একটা পুষ্টি দ্বারা সম্ভব। কিন্তু তার এখন যে অবস্থায় সে খেলেই বের হয়ে যাচ্ছে, এই পুষ্টিটা কোনোভাবে তার শরীরে কাজে লাগছে না। এইসব কারণে তাকে আমরা থাইল্যান্ডে পাঠানো হচ্ছে। 5000 টাকার চুক্তিতে ছাত্র জনতার উপর 28 রাউন্ড গুলি চালিয়েছে বলে পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছেন তৌহিদুল ইসলাম নামে এক ব্যক্তি। শনিবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তথ্য জানান সিএমপির মুখপাত্র উপকমিশনার রইস উদ্দিন। এর আগে শুক্রবার বিকেলে সাতক্ষীরা সদরের কমলনগর থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, অভিযুক্ত তৌহিদ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর এসরাতুল হকের অনুসারী হিসাবে পরিচিত। তার বিরুদ্ধে 5টি হত্যাসহ অস্ত্র, ছিনতাই, চাঁদাবাজি মিলিয়ে মোট 11টি মামলা আছে। মহানগরীতে ব্যাটারি চালিত রিকশা বন্ধে আদালতের রায় প্রত্যাহার ও 12 দফা দাবিতে রোববার সকালে প্রেস ক্লাবের সামনে গণ অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে রিকশা, ভ্যান ও ইজি বাইক শ্রমিক ইউনিয়ন। একই সাথে রায় প্রত্যাহার না হওয়া পর্যন্ত এ আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে সংগঠনটি।
সকালে পুরনো পল্টনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক। এ সময় আদালতের রায় প্রত্যাহারের পাশাপাশি এই বাহনের চালকদের লাইসেন্স দেওয়ার দাবি জানান তিনি। এছাড়া সম্প্রতি ব্যাটারি চালিত রিকশা চালকদের আন্দোলনে হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানায় সংগঠনটি। একই সাথে আন্দোলনে আটক ও গ্রেফতারকৃত চালকদের দ্রুত ছেড়ে দেওয়ার দাবি জানানো হয়েছে। যান্ত্রিক উৎকর্ষতার যুগে উন্নত বিশ্বে যখন পশু দিয়ে অতি পরিশ্রমের কাজ করাকে নিরুৎসাহিত করা হয়, যেখানে জীবিকার তাগিদে আমাদের দেশের লক্ষ লক্ষ মানুষ ভারবাহী পশুর জীবনযাপন করতে বাধ্য হচ্ছে, তাই রিকশার যান্ত্রিকীকরণ একটি আবশ্যিক মানবিক কর্তব্য। পর্যটন খাতকে একটি নেটওয়ার্কের মধ্যে আনতে হবে বলে মন্তব্য করেছেন এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। শনিবার রাজধানীর বিজয়নগরে তাদের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। আমার বাংলাদেশ পার্টি আয়োজিত পরিবেশ বান্ধব পর্যটন খাত বিনির্মাণে করণীয় বিষয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সেন্ট মার্টিনে ভ্রমণ একেবারে বন্ধ করে দেয়া সমীচীন নয়, সেখানে কয়েক লাখ মানুষের জীবন জীবিকা জড়িয়ে আছে। এ সময় আসাদুজ্জামান ফুয়াদ বলেন, পর্যটন এলাকায় ভ্রমণের সঠিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে। পর্যটন খাতে সম্ভাবনা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, পর্যটন খাতে দেশি বিদেশি বিনিয়োগ এর মাধ্যমে সমৃদ্ধি ফিরিয়ে আনতে হবে। পরিবেশকে রক্ষা করে, জলবায়ুর সাথে কম্প্যাটেবল করে, আমাদের শিল্পকে শিল্পের মর্যাদা দিয়ে, দেশি বিদেশি যে ট্যুরিস্টদেরকে কিভাবে অ্যাট্রাক্ট করা যায়, সারা বছর ধরে করা যায়, এবং লক্ষ লক্ষ বেকার যুবকের কর্মসংস্থান কিভাবে করা যায়, সেটাকে সামনে রেখে আমাদের এই একটা নীতিমালার জন্য আমরা আহ্বান করছি। একটা কর্মকৌশল প্রণয়ন করা দরকার এবং সেটা সকল স্টেক হোল্ডারের সাথে যদি আলোচনা করে করা যায় সেটা ভালো হবে। রাজধানীর পান্থপথে দৃক গ্যালারিতে শুরু হয়েছে বাংলাদেশের তরুণদের দৃষ্টিভঙ্গি নিয়ে বিশ্বব্যাংক দেয়াল চিত্র প্রদর্শনী। পেন্ট ইয়োর স্কাই, মেক ইট ইয়োর্স প্রদর্শনীর উদ্বোধন করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ ও বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদুল্লাহ শেখ। অর্থ উপদেষ্টা বলেন, প্রতিবাদের ভাষা হাজার হাজার পাতা লিখে যতটা না বোঝানো যায়, তার চেয়েও একটি মাত্র ছবি দিয়ে হাজার গুণ বেশি বোঝানো যায়। বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদুল্লাহ শেখ বলেন, বিশ্বব্যাংক সবসময় তরুণদের ভূমিকাকে স্বীকৃতি দিয়েছে। তিনি বলেন, প্রদর্শনীতে ছাত্রদের নির্মিত যেসব দেয়াল চিত্র প্রদর্শন করা হয়েছে তা অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করেছে। এই প্রদর্শনীর শিল্পকর্মগুলো এসেছে দেশের 11টি জেলা থেকে। প্রদর্শনী চলবে 30 নভেম্বর পর্যন্ত, যা প্রতিদিন বিকেল 3টা থেকে 4টা সবার জন্য উন্মুক্ত থাকবে। This exhibition renews our focus on empowerment of young people and creating opportunities for them. Our current partnership framework for Bangladesh. One painting he expressed about 100 pages of write-up. And the most famous painting you remember Spanish Civil War, Guernica. Yeah. The horse was crying. The expression of the whole country was under the dictator fascist regime. So these are the things which moved everybody. And art, I think the way they have expressed, I was looking through the walls, the most expressive. ধর্মের নামে আনন্দ ও সৃজনশীলতার ওপর আঘাত হচ্ছে বলে জানিয়েছেন লেখক ও গবেষক আনু মোহাম্মদ। কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশের সকল প্রকার ধর্মীয়, জাতিগত, পেশাগত, সাংস্কৃতিক বৈচিত্র্যের মানুষের সমাবেশে তিনি এই কথা বলেন। শনিবার সন্ধ্যায় গণতান্ত্রিক অধিকার কমিটি আয়োজিত বৈচিত্র্যের ঐক্য সমাবেশে তিনি বলেন, বকেয়া বেতনের জন্য শ্রমিকরা আন্দোলন করছে। অটোরিকশা শ্রমিকদের উপর হামলা ঠিক নয়, শ্রমিকদের দাবি সমাধানে পথ অনুসন্ধান করতে হবে। বক্তব্যের শেষাংশে অধ্যাপক আনু মোহাম্মদ বলেন, শ্রমিকদের আপন ভাবতে হবে। উদার সংস্কৃতি, লালন সংস্কৃতির ওপর হামলা কোনোভাবেই ঠিক নয়। এই বাসভূমি কারো একার নয় উল্লেখ করে তিনি বলেন, বৈচিত্র্যের ধারা অব্যাহত রাখতে হবে। আমরা নিপীড়ন, দমন মুক্ত বাংলাদেশ চাই।
যে প্রকৃতি হচ্ছে বৈচিত্র্যকে ধরেই প্রকৃতির বিকাশ ঘটে। বৈষম্যহীন বাংলাদেশের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে, তা যদি বাস্তবায়ন করতে হয় তাহলে এই বৈষম্যের বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে, বৈচিত্র্যের পক্ষে দাঁড়াতে হবে। নারায়ণগঞ্জের যে কথাটা শুনলেন আপনারা, লালনের একটা গান হচ্ছে, তার উপরে আক্রমণ, লালনের গান হতে দেওয়া যাবে না। একটা গোষ্ঠী আমরা দেখতে পাচ্ছি সব রকম বৈচিত্র্যের উপর আক্রমণ করতে তারা সবসময়ই উদ্গ্রীব থাকে। এনবিআরকে শক্তিশালী ও জাতীয় বাজেট যেন জনবান্ধব করা যায় তার জন্য কাজ চলছে বলে জানালেন এনবিআর সংস্কার কমিশনের সদস্য আব্দুল মজিদ। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ইন্ডাস্ট্রিয়ালস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন আয়োজিত দ্বিবার্ষিক কেন্দ্রীয় কাউন্সিলে তিনি একথা বলেন। আব্দুল মজিদ বলেন, প্রান্তিক পর্যায় থেকে যারা ব্যবসা করছেন তারাই অর্থনৈতিক উন্নয়নের চালিকা শক্তি হিসাবে কাজ করছেন। দেশের সার্বিক ব্যবসার পরিবেশ ঠিক রাখতে সব ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। সংগঠনটির সাবেক সভাপতি আবু নাসের বলেন, অচিরেই ইসলামী ব্যাংক আবার স্বরূপে ফিরবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির চেয়ারম্যান আবু আহমেদ সহ প্রায় কয়েক হাজার ব্যবসায়ী। বাজেটের যে সংস্কার আমরা করতে চাচ্ছি, মানে রেভিনিউ আর্নিংয়ের ট্যাক্স ভ্যাট এগুলোর যে সংস্কার আমরা করতে চাচ্ছি, আমাদের ওই কমিটিকে তারা যেন দেখবে। 2-1 দিনের মধ্যে, 3-4 দিনের মধ্যে এটা দিলে আমরা এটার থেকে বেশ কিছু পথ পদ্ধতি নীতি নিয়ে সেটা আমাদের সংস্কার প্রস্তাবের ভিতরে আমরা দিতে পারব। রুরাল ডেভেলপমেন্ট স্কিমের মাধ্যমে 7,000 টাকা দিয়ে শুরু করে আজকে 20, 25, 30 এবং কয়েক কোটি টাকা ইনভেস্টমেন্ট আছে। এরকম বহু পরিবার গড়ে উঠেছে, বহু। 35-এর মধ্যে বাংলাদেশে কোনো অনিসলামী ব্যাংক থাকবে না। বেশিরভাগ মানুষ ভারতে চিকিৎসা নিতে যায় দেশের চিকিৎসার প্রতি অনাস্থার কারণে। আধুনিক চিকিৎসা ও চিকিৎসাবিদদের প্রচার বাড়াতে তাগিদ দিয়েছেন অধ্যাপক ডাক্তার AK আজাদ খান। শনিবার মতিঝিল ঢাকা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির অডিটোরিয়ামে ডিসিসি আয়োজিত আউটবাউন্ড হেলথ কেয়ার ট্যুরিজম রিভার্সিং শীর্ষক আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে শক্তিশালী করতে এবং টেকসই উন্নয়নকে উৎসাহিত করার জন্য জাতীয় উদ্যোগে স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের কাছে তুলে ধরার দাবি জানান বক্তারা। এছাড়াও স্বাস্থ্যসেবা খাতে বাজেট বাড়ানো সহ খাতটি শহরাঞ্চলে কেন্দ্রীভূত না রেখে গ্রামীণ জনগণের দোরগোড়ায় পৌঁছে দেবারও কথাও উঠে আসে আলোচনা সভায়। এখানে একটা কথা আছে যে কিছু লোক তো আছে যে হাসি দিতে বিলাতে যায়, এটা থাকবেই, সেটা আপনি কিছু করতে পারবেন না, তাই না? অ্যান্ড দ্যাট মেক্স ভেরি লিটল ডিফারেন্স টু দ্য সোসাইটি। যে দেশের প্রেসিডেন্ট চেক আপ করতে পারে না, অ্যানাউন্স করে দেয় এবং তাকে ধরে না পাবলিক, তো দেশের পাবলিকের ফেইথ হবে কেন? সেখানে কি চিকিৎসার পাবলিকের ফেইথ হবে? ফেইথ ইজ অ্যান ইম্পর্টেন্ট ফ্যাক্ট। এসিআই পিওর 45 চাল নিয়ে বাজারে এলো এসিআই ফুডস লিমিটেড, যা বাংলাদেশের ভিটামিন ও মিনারেলস সমৃদ্ধ 45 চাল। তেজগাঁওয়ের এসিআই সেন্টারে এসিআই লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান এসিআই ফুডস লিমিটেড তাদের ব্র্যান্ড এসিআই পিওরের অধীনে উদ্বোধন করেছে এই 45 চাল, যা ভোক্তাদের জন্য পুষ্টিকর খাদ্য এবং গর্ভবতী মা ও শিশুর স্বাস্থ্য এবং পুষ্টি নিশ্চয়তার ধারাবাহিকতায় আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে কাজ করবে। অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশে পুষ্টি ঘাটতির দিকটি নিয়ে আলোচনা করেন। This launch of ASIAI Pure Fortified Rice is a promise to make nutrition accessible. কণ্ঠে ছড়াক পবিত্র বাণী, এই স্লোগানে টিকে গ্রুপের পৃষ্ঠপোষকতায় দেশব্যাপী ডিসেম্বর মাস থেকে শুরু হচ্ছে পুষ্টি ভার্সেস অফ লাইট হিফজুল কোরআন প্রতিযোগিতা। সোনারগাঁও হোটেলে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। বিজয়ীরা সম্মিলিতভাবে পাচ্ছেন 40 লাখ টাকার সমমানের পুরস্কার। প্রথম বিজয়ী পাবেন নগদ 5 লাখ টাকা সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় স্কলারশিপের সুযোগ। এছাড়াও রয়েছে একজন অভিভাবক সহ ওমরা হজ পালনের ব্যবস্থা। আগামী পবিত্র রমজান মাসে প্রতিযোগিতাটি সম্প্রচারিত হবে ডিবিসি টেলিভিশনে। সংবাদ সম্মেলনে জানানো হয়, পবিত্র কোরআন চর্চায় নিবেদিত যে তরুণরা সুমধুর কণ্ঠে তেলাওয়াত করে থাকেন, তাদের প্রতিভা অন্বেষণেই এমন আয়োজন। করতে
কর্মসূচি এবং এই অনুষ্ঠানের আব্দুল কাদের রহমানি সম্মানিত ডিরেক্টর এইচআর অ্যান্ড রিসার্চ কিছু বলার জন্য। শেষ হলো স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ ব্র্যান্ড রুচি আয়োজিত ষষ্ঠবারের মতো রুচি বিউটিগ্রাম, যেখানে তুলে ধরা হয় দেশের সংস্কৃতি ও বৈচিত্র্যময় সৌন্দর্য। রাজধানীর ধানমন্ডির অলিয়ন্স ফ্রয়েজে রুচি বিউটিগ্রাম সিজন 6 প্রদর্শনী অনুষ্ঠিত হয়। বিচারকদের রায় ও দর্শকদের মতামতের ভিত্তিতে সেরা ৭৪টি ছবি, ১৩টি ভিডিও ও 16টি গল্প নিয়ে সাজানো হয় প্রদর্শনীটি। এছাড়াও নতুন বাংলাদেশ থিমে ১৫,০০০-এরও বেশি ছবি, ভিডিও ও গল্প থেকে নির্বাচিত প্রায় ১০০ জন অংশগ্রহণকারীকে নিয়ে অনুষ্ঠিত হয় মাস্টার ক্লাস। বিশ্ব সিওপিডি দিবস উদযাপন এবং ২০২২ থেকে ২০২৪ সালের জুলাই সেশনের পোস্ট গ্র্যাজুয়েশন সম্পন্নকারী বক্ষব্যাধি বিশেষজ্ঞদের সম্মানে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ লাং ফাউন্ডেশন। শনিবার গুলশানের শুটিং ক্লাবে অনুষ্ঠানটিতে দেশের শীর্ষস্থানীয় বক্ষব্যাধি বিশেষজ্ঞ ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশ্ব সিওপিডি দিবস উপলক্ষে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ লাং ফাউন্ডেশনের সায়েন্টিফিক সেক্রেটারি ডাক্তার ফেরদৌস ওয়াহিদ। এতে ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে পোস্ট গ্র্যাজুয়েশন সম্পন্ন করা নবীন বক্ষব্যাধি বিশেষজ্ঞদের অভিবাদন জানানো হয়। তাদের অর্জনকে স্বীকৃতি জানিয়ে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় তাদের গুরুত্বপূর্ণ অবদানের প্রত্যাশা করা হয়। বাংলাদেশ লাং ফাউন্ডেশনের প্রেসিডেন্ট অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আলী হোসেন এবং অন্যান্য বিশিষ্ট অতিথিরা এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন। খ্যাতিমান কথাসাহিত্যিক আবু ইসহাকের জন্মমাস উপলক্ষে শরীয়তপুরের আলোচনা সভা ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় শরীয়তপুর সরকারি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয় দিনব্যাপী এই আয়োজনে কালজয়ী কথাসাহিত্যিক আবু ইসহাকের লেখা রচনাবলী নিয়ে আলোকপাত করেন আলোচকরা। দীর্ঘ আলোচনায় ফুটে ওঠে আবু ইসহাকের কর্মময় জীবন ও সাহিত্য চর্চা। এই খ্যাতিমান কথা সাহিত্যিকের জন্মভিটা শরীয়তপুরে তাকে নিয়ে তেমন কোনো প্রচার না থাকায় ক্ষোভ প্রকাশ করেন গুণীজনরা। শিক্ষাক্রমের পাঠ্যসূচিতে এবং বিভিন্ন স্থাপনায় নামকরণের মধ্য দিয়ে তাকে নতুন প্রজন্মের কাছে স্মরণীয় করে রাখার দাবি জানান তারা। এ সময় জেলার কবি, সাহিত্যিক, লেখক ও সাহিত্যানুরাগী উপস্থিত ছিলেন। বিশ্ব সাহিত্য কেন্দ্র উচ্চতর পাঠচক্র ১৯-এর ৫ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে প্রকাশ করা হয় স্মরণিকা। এ সময় আব্দুল্লাহ আবু সাইদ বলেন, প্রতিটি মিনিট এই পৃথিবীকে উপহার দাও বড় কিছু দিয়ে, সুন্দর কিছু দিয়ে। ৫ বছর পূর্তি অনুষ্ঠানে পাঠচক্রের সদস্যদের উদ্দেশ্যে কথা বলেন তিনি। এই পৃথিবীকে স্কুলের বিশ্ব সাহিত্য কেন্দ্রের উচ্চতর পাঠচক্র ১৯ কার্যক্রমের ৫ বছর পূর্তি উদযাপিত হয়। এই উপলক্ষে বিশেষ স্মরণিকা প্রকাশিত হয়। বিশ্ব সাহিত্য কেন্দ্র অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই উৎসবে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলোকিত মানুষ গড়ার কারিগর আব্দুল্লাহ আবু সাইদ। বিশ্ব সাহিত্য কেন্দ্রের পরিচালক জনাব শামীম আল মামুন অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন। পাঠচক্র সদস্যদের স্মৃতিচারণ, কবিতা পাঠ, নাচ, গান, পুঁথিপাঠ, নাটিকা সহ নানান আয়োজনে বর্ণিল হয়ে ওঠে ৫ বছর পূর্তি উৎসব। তরুণ প্রজন্মকে মাদকসহ অপরাধ কর্মকাণ্ড থেকে দূরে রাখতে টাঙ্গাইলের ধানবাড়িতে অনুষ্ঠিত হল ১১.৫ কিলোমিটার হাফ ম্যারাথন প্রতিযোগিতা। অংশ নেন বিভিন্ন জেলার ৪ শতাধিক প্রতিযোগী। স্বেচ্ছাসেবী সংগঠন স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ম্যারাথনের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীরা বলছেন, প্রতিটি মানুষের শরীর সুস্থ রাখতে অধ্যাবসায়ের বিকল্প নেই। তরুণ প্রজন্মকে মুঠোফোন, অবাধ ইন্টারনেট ব্যবহার, মাদকসহ অপরাধ কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে শিশুদের খেলাধুলা, কাবাডি, রশি টানাটানি সহ নানা খেলার আয়োজন করা হয়। বান্দরবনে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। শনিবার সকালে সাঙ্গু নদীতে সম্মিলিত ক্রীড়া পরিষদের এই আয়োজন দেখতে ভিড় করেন হাজারো মানুষ। দীর্ঘ ২৫ বছর পর বান্দরবনের সাঙ্গু নদীতে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা।
শনিবার সকালে উজানিপাড়া সাঙ্গু নদীর ঘাট থেকে শুরু হয় এই প্রতিযোগিতা। এতে জেলা শহরের বিভিন্ন পাড়া থেকে দল বেঁধে অংশ নেন যুবক যুবতীরা। প্রতিযোগিতায় মোট 18টি দল অংশগ্রহণ করে, যার মধ্যে 7টি মহিলা দল। প্রতিটি নৌকায় 8 জন মাঝি নৌকার বৈঠার তালে গান গেয়ে বেয়ে যায় তাদের নৌকা। প্রতিযোগিতাকে ঘিরে সাঙ্গু নদীর তীরে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। দীর্ঘদিন পর গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রতিযোগীরা। আয়োজক কমিটি জানায়, যুব সমাজকে ক্রীড়ামুখী ও মাদক থেকে দূরে রাখতে এই প্রয়াস। এবার দেশের বাইরের প্রসঙ্গ। দ্বীপরাষ্ট্র সহ কয়েক ডজন উন্নয়নশীল দেশ COP29 সম্মেলনের জলবায়ু অর্থ সংক্রান্ত একটি বৈঠক থেকে বেরিয়ে গেছে। তারা অসন্তোষ জানিয়ে অতিরিক্ত আলোচনা থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র সহ ধনী দেশগুলো জলবায়ু তহবিলে বছরে $300 বিলিয়ন সহায়তা দেওয়ার প্রস্তাব দেয়। তবে দ্বীপরাষ্ট্র ও দরিদ্র দেশগুলোর অভিযোগ, তাদের স্বার্থ, সমস্যা ও অর্থনৈতিক সহায়তাকে উপেক্ষা করা হয়েছে। তাই এসব দেশের মতামত প্রতিফলিত না হওয়া পর্যন্ত সভায় যোগদানে বিরতি থাকবে তারা। স্বল্পোন্নত দেশগুলোর চেয়ার ইভান্স ডেভি নাজেওয়ার আশা, অর্থ সংক্রান্ত আলোচনা পুনর্বিবেচনা করবে এবং তাদেরকে ধ্বংসের হাত থেকে রক্ষা করবে। এদিকে উন্নত দেশগুলো বলছে, এভাবে সম্মেলন ছেড়ে চলে যাওয়ার পরিস্থিতি আরও জটিল হবে। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভার উপনির্বাচনে 6 আসনেই তৃণমূল কংগ্রেসের জয় জয়কার। প্রাথমিক ফলাফলে মহারাষ্ট্রে ক্ষমতাসীন বিজেপি বিপুল ব্যবধানে এগিয়ে আছে। অন্যদিকে ঝাড়খণ্ডে এগিয়ে ইন্ডিয়া জোট। পশ্চিমবঙ্গের আরজি কর হাসপাতাল কাণ্ডের মাস 3 পরেও উপনির্বাচনে তৃণমূলের জনপ্রিয়তায় ভাটা পড়েনি। মেদিনীপুর, হাড়োয়া, তালড্যাংরা, সিতাই, মাদারিহাট ও নৌহাটির সবকটি আসনে জয় পেয়েছে তৃণমূল। পশ্চিমবঙ্গে বিজেপির ভরাডুবিতে মিষ্টি বিতরণ ও আবির খেলায় মেতে ওঠেন তৃণমূলের নেতাকর্মীরা। এদিকে মহারাষ্ট্রে 106টি আসনে জিতে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ এগিয়ে আছে। ঝাড়খণ্ডে 18টি আসনে জয় ঘোষিত জেএমএম নেতৃত্বাধীন জোটের প্রার্থীরা। অন্যদিকে ওয়েনাড আসনে লোকসভা নির্বাচনে বড় ব্যবধানে জিতে প্রথমবার সংসদ সদস্য হতে যাচ্ছেন প্রিয়াঙ্কা গান্ধী। অর্থনৈতিক সংকটে জর্জরিত শ্রীলঙ্কাকে আরও $33 কোটি ঋণ সহায়তার অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। শনিবার 3য় মেয়াদে এই ঋণ সহায়তার অনুমোদন দিয়েছে IMF। দক্ষিণ এশিয়ার এই দেশটি অর্থনৈতিকভাবে এখনও পুরোপুরি ঘুরে দাঁড়াতে পারেনি। তৃতীয় ধাপে ঋণ সহায়তা পেলে শ্রীলঙ্কা মোট পাবে $130 কোটি। কিন্তু শর্ত পূরণে এখনও বেশ কিছু ব্যয় সংকোচনের চালিয়ে যেতে হবে দেশটিকে। গেল বছরের মার্চে দেশের অর্থনীতি পুনরুদ্ধারে ব্যয় সংকোচন নীতি বাস্তবায়নের বিনিময়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গে $270 কোটি ঋণ চুক্তি করে শ্রীলঙ্কা সরকার। গেল 7 দশকের মধ্যে প্রথমবারের মতো 2022 সালে সবচেয়ে বড় আর্থিক সংকটে পড়ে শ্রীলঙ্কা। সৌদি আরবে রিয়াদ সিজনে মঞ্চ মাতালেন বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী ব্যান্ড তারকা জেমস। 13 অক্টোবর শুরু হওয়া এই সিজন চলবে 30 নভেম্বর পর্যন্ত। সৌদি আরব সহ এশিয়ার 9টি দেশ এতে অংশ নিয়েছে। 20 থেকে 30 নভেম্বর টানা 4 দিন রিয়াদ সিজন মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ দেশীয় ঐতিহ্য তুলে ধরার সুযোগ পায় বাংলাদেশ। রাজধানী রিয়াদের আল সুয়াইদ পার্কে দর্শকদের উপচে পড়া ভিড় সামলাতে হিমশিম খেতে হয় নিরাপত্তা কর্মীদের। জেমস ছাড়াও সঙ্গীত পরিবেশন করেন হাবিব ওয়াহিদ, সাবরিনা পড়শি, প্রবাস বাংলা ব্যান্ড ও বাউল শিল্পীরা। গানের আসরের পাশাপাশি ছিল রেস্টুরেন্ট ও বাংলাদেশি গার্মেন্টস পণ্যের স্টল। এতে বাণিজ্যিকভাবে লাভবান হয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।
দেশীয় ক্রিকেটারদের অংশগ্রহণে শুরু হতে যাওয়া NCL T20 আসরের লোগো উন্মোচন করা হয়েছে। BPL এর আগে ডিসেম্বরের 11 তারিখ থেকে শুরু হতে যাওয়া এই আসরে অংশ নেবে দেশের 7 বিভাগ সহ ঢাকা মেট্রো ক্রিকেট দল। রাজধানীর এক 5 তারকা হোটেলে বিসিবি সভাপতি ফারুক আহমেদের উপস্থিতিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক কোম্পানির কর্মকর্তা সহ চলচ্চিত্রের তারকারা। বক্তারা জানান, দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি লিগ BPL-এ বিদেশি ক্রিকেটারদের আধিপত্যের সুযোগ পায় না স্থানীয় ক্রিকেটাররা। তাদের T20-তে আন্তর্জাতিক মানের তৈরি করতেই বিসিবির এমন আয়োজন। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এখন টেলিভিশন ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।